দ্বিতীয় বিপ্লবের সাক্ষী হয়েছে বাংলাদেশ। একটা ন্যায়সঙ্গত এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে লাখো ছাত্র এবং জনতা মিলে একটা বিপ্লব সাধন করেছে এবং এই বিপ্লবে শত শত প্রাণ গেছে। প্রাণের বিনিময়ে যে দ্বিতীয় স্বাধীনতার কথা বলা হচ্ছে, সেখানে প্রয়োজন সংস্কার। বাংলাদেশের মানুষ সংস্কার চাই, তার অধিকার চাই। সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই যে রাষ্ট্র সংস্কার যে বড় দাবি, সেই সংস্কার আসলে কতটা কিভাবে সম্ভব হবে পরবর্তী সময়গুলোতে। আমরা আজকের কথা বলার জন্য স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। আমাদের সাথে আছেন কতটা সম্ভব হবে বলে মনে করছেন? ধন্যবাদ আপনাকে। আপনার সংস্কারের বিষয়ে আসার আগে শুরুতে আপনি বলছিলেন যে বিপ্লব স্বাধীনতা যে ঘটনাটি ঘটে গেছে, হ্যাঁ, এটাকে কেউ বিপ্লব বলছে, কেউ স্বাধীনতা বলছে, কেউ অভ্যুত্থান বলছে। এ প্রত্যেকটা শব্দেরই কিন্তু একটা সংজ্ঞা আছে এবং সারা পৃথিবীতে এগুলোর উদাহরণ আছে, ইতিহাস আছে। আমাদের এখানে যেটি ঘটেছে এটি আসলে গণ আন্দোলন। এখন যদি ব্যাখ্যা করতে বলেন বিপ্লব মানে কি, স্বাধীনতা মানে কি, অভ্যুত্থান মানে কি, সময় লাগবে। কিন্তু আমরা হয়তো আবেগপ্রবণ জাতি, তো সব কিছুকে একটু বাড়িয়ে বলার চেষ্টা করি, বা ঘটনাটি মাত্র ঘটেছে ফলে এর যে প্রভাব আমাদের উপরে, এখানে আবেগ কাজ করবে, আমরা একটু বাড়াবাড়ি করব, হয়তো একসময় ঠিক হয়ে যাবে। এটা বিপ্লব, স্বাধীনতা, অভ্যুত্থান কোনোটাই না, এটি একটি গণ আন্দোলন। ছাত্রদের আন্দোলন ছিল, পরে গণমানুষের অংশগ্রহণে এটি গণ আন্দোলনে পরিণত হয়েছে এবং সেই গণ আন্দোলনের ফলে একটি সরকারের পতন হয়েছে। সরকার প্রধান সহ ক্ষমতাসীনরা সব পালিয়ে গেছেন, কেউ দেশের বাইরে, কেউ দেশের মধ্যে আছেন, তাদেরকে ধরা হয়েছে এবং বিচার করা হবে। মীমাংসিত নয়, কিন্তু আমি বলছি যে এটাকে আমি গণ আন্দোলন বলবো। যদি আপনি সংজ্ঞায় যান, ইতিহাসে যান, পৃথিবীর বিভিন্ন দেশে উদাহরণে যান, সেই ক্ষেত্রে এটাকে বিপ্লব, স্বাধীনতা, অভ্যুত্থান বলা যাবে না, এটা গণ আন্দোলন। এখন সংস্কার যেই দাবিতে এই আন্দোলনটি হয়েছে, শুরুতে তো ছিল শুধুমাত্র কোটা সংস্কার, তারপরে ধাপে ধাপে সেটি গিয়ে সরকার পতন এবং এখন তাদের লক্ষ্য হচ্ছে সংস্কার করা। এখন রাষ্ট্রের সংস্কারের কথা যদি বলেন, অনেক বিস্তৃত একটি বিষয় এবং কাজটা অনেক বড়। এটা 2-4-5 বছরেরও কাজ না, অনেক বছরের কাজ, কিন্তু কাজটা শুরু করতে হবে। যেহেতু এখন একটি নির্দলীয় সরকার আছে, আন্দোলনের ফসল হিসেবে এই সরকারটি দায়িত্ব নিয়েছে, ফলে তারা এই সংস্কারের কাজটি শুরু করে দিয়ে যাবেন যতটুকু সম্ভব। তারপর নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার বা সরকারের পরে সরকার আসবে, তারা এটাকে চলমান রাখবে। কারণ আপনি যদি মনে করেন যে আমূল সংস্কার বা রাষ্ট্রের সংস্কার, তাহলে যত কাজ এবং সেই কাজগুলো করা এবং তার বাস্তবায়ন করার সাথে অনেক কিছু জড়িত। আপনি যদি রাষ্ট্রের সংস্কারের কথা বলেন, মানে পুরো রাষ্ট্রের যে কাঠামো সেটাকে বদলে ফেলতে হবে। আপনি এর সাথে যুক্ত হবে কি প্রশাসনিক সংস্কার। তাহলে যে প্রশাসনিক ব্যবস্থা আমাদের আছে, যেটি আপনার ব্রিটিশ শাসনের আদলে আমরা গড়ে তুলেছি, সেটা আমাদের স্বাধীন বাংলাদেশের জন্য বা বর্তমান বাস্তবতার জন্য কতটা উপযোগী, সেটা নিয়ে অনেক আলোচনা আছে। এখানেই আসতে চাই যে প্রশাসনিক সংস্কারের কথা যেটা বলছেন বা বললেন আপনি, যে প্রশাসনিক সংস্কার নিয়েই কিন্তু বড় কথা হচ্ছে এবং এরই মধ্যে আমরা দেখছি বিভিন্ন ধরনের রদবদল হচ্ছে প্রশাসনে। এটা ঠিক সংস্কার না। এটা ধরেন এক সরকার জায়গায় আরেক সরকার আসলে পরে কিছু ব্যক্তির পরিবর্তন হয়, এটা কিন্তু কাঠামোর পরিবর্তন না, বা আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা এর কোনো পরিবর্তন না। এখানে নিয়ম কানুন আইনের কোনো পরিবর্তন হয় নাই, কাঠামোগত পরিবর্তন হয় নাই, কর্তৃত্বের কোনো পরিবর্তন হয় নাই। আমাদের এই যে প্রশাসনিক ব্যবস্থাটি আছে, এটা কতটা জনবান্ধব, এটাকে জনপ্রশাসন বলা হয়। আদৌ কি এটা জনপ্রশাসন, নাকি সেই ব্রিটিশ আদলে একরকমের আমলাতন্ত্র, যেখানে রাষ্ট্রের ক্ষমতা মোটামুটি তাদের কাছে কুক্ষিগত থাকে, যদিও জনপ্রতিনিধিরা, জনগণের নির্বাচিত ব্যক্তিরা বা দলগুলো তারা সরকার পরিচালনা করে, কিন্তু রাষ্ট্রের যে ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, সেটি আমলাদের হাতে বন্দী। সেই আমলাতন্ত্রের ভিতর থেকে আমরা বেরিয়ে আসতে পারিনি স্বাধীনতা 53 বছরেও। এটা অনেক বড় চ্যাপ্টার। তারপরে যদি আপনি বলেন যে আইনগত, তাহলে আমাদের যত রকমের আইন আছে,
কোনো আইন হয়তো আপনি খুব সহজে বদলাতে পারবেন, কোনো আইনের জন্য সংবিধান পরিবর্তন করতে হবে, এবং সংবিধান পরিবর্তনের জন্য তো সংসদের 2/3 সমর্থন লাগে, ভোট লাগে, কিন্তু ছোটোখাটো আইন করতেও তো সংখ্যাগরিষ্ঠতা দরকার হয় সংসদে। ফলে আপনি যে কোনো আইন কানুন নিয়ম বা সাংবিধানিক ব্যবস্থা পরিবর্তন করতে গেলে আপনার একটা নির্বাচিত সংসদ লাগবে। ফলে এই সরকারটি, তারা তো নির্বাচিত না, তারা সময়ের প্রয়োজনে এসেছে, ডক্ট্রিন অফ নেসেসিটি যেটাকে বলা হয় সেই মোতাবেক এসেছে, এবং আমাদের সর্বোচ্চ আদালত এই বাস্তবতায় এই সময়ের জন্য এটার বৈধতা দিয়েছে। এরা যা কিছু করবে, যেমন করে আমরা 111-এর সরকারের সময় দেখেছি, তারা অনেক কাজ করেছে যেগুলো আইনে নাই, সংবিধানে নাই, কিতাবে নাই, কোথাও নাই, কিন্তু জনগণের স্বার্থে, দেশের স্বার্থে তারা এই কাজগুলো করেছে পরিস্থিতির কারণে। পরের যে নির্বাচিত সংসদ তারা এগুলোকে অনুমোদন দিয়েছে। এই সরকারের কাজগুলো তাই হবে, কিন্তু এই সরকার তো সংবিধান পরিবর্তন করতে পারবে না, নতুন আইন প্রণয়ন করতে পারবে না, রাষ্ট্রপতিকে দিয়ে অধ্যাদেশ জারি করতে পারবে, তার মাধ্যমে সেগুলো কার্যকর করতে পারবে, কিন্তু সংবিধান পরিবর্তন তো রাষ্ট্রপতি অধ্যাদেশ দেওয়া হবে না। ফলে এই আইনগত সংস্কারের বিষয়টাও কিন্তু কিছু কিছু কাজ তারা করবে যেগুলো পরে সংসদ অনুমোদন দেবে, আবার কিছু কিছু প্রস্তাব তারা তৈরি করবে, তারা কিছু সিদ্ধান্ত নিয়ে রাখবে যেগুলো আপনার পার্লামেন্টের মাধ্যমে পরে বাস্তবায়ন হবে। এরপরে যদি আপনি বলেন যে বিচারিক, এইটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। একটা দেশে আইনের শাসন, ন্যায় বিচার এবং মানুষের অধিকার সুরক্ষার সবচেয়ে বড় অঙ্গ রাষ্ট্রের, সেটা হচ্ছে বিচার বিভাগ। সেই বিচার বিভাগ আমাদের নিম্ন আদালত থেকে উচ্চ আদালত পর্যন্ত কি অবস্থায় আছে এটা আমরা সবাই জানি। প্রশ্নবিদ্ধ তো বটেই, এবং এই পুরো বিচার ব্যবস্থাকেই দলীয়করণ করা হয়েছে, রাজনীতিকীকরণ করা হয়েছে, এবং এর মধ্যে অনেক রকমের সমস্যা আছে আমরা জানি। সেই বিচার ব্যবস্থার আমূল সংস্কার, যদিও বিচার বিভাগকে আলাদা করা হয়েছে, সেটাও কিন্তু 111-এর যেই অনির্বাচিত তত্ত্বাবধায়ক সরকার তারাই করেছিল, কিন্তু সেটার সুফলকে আমরা পেয়েছি। এই স্বাধীনতা শুধুমাত্র উচ্চ আদালতের। সেই উচ্চ আদালতে কী ধরনের রাজনীতি হয়, কতটা দলীয়করণ হয়, সেগুলো আমরা জানি। নিম্ন আদালত তো সরাসরি আপনার আইন মন্ত্রণালয়ের অধীনে চলে, ফলে এখানে পুরোপুরি নিয়ন্ত্রণ কিন্তু সরকারের, যারা ক্ষমতাসীন থাকে সেখানকার অনেক বড় পরিবর্তনের ব্যাপার আছে। তারপরে আপনি যদি বলেন যে ক্ষমতার ভারসাম্য, এখন সকল ক্ষমতা এক ব্যক্তির কাছে, সাংবিধানিক বিধান অনুযায়ী আমাদের সকল ক্ষমতা এক ব্যক্তির কাছে, রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে যে ভারসাম্য, তার মানে হচ্ছে রাষ্ট্রের যে 3টা অঙ্গ, আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। আইন বিভাগ এবং শাসন বিভাগ তো একজনের হাতে আছেই, বিচার বিভাগও তারা নিয়ন্ত্রণ করে নানানভাবে, কিছুটা বৈধভাবে, কিছুটা অবৈধভাবে, কিছুটা প্রকাশ্য, কিছুটা গোপনে। ফলে এই 3 বিভাগের কর্তৃত্ব যদি আপনি আলাদা করেন, বিশেষ করে বিচার বিভাগকে যদি পুরোপুরি স্বাধীন করেন, তাহলে আইন বিভাগ বা শাসন বিভাগ যদি জনকল্যাণের বাইরে কোনো কাজ করে, বেআইনি কাজ করে, দেশ বা জনগণের জন্য ক্ষতিকর কিছু করে, সেই সমাধানটা, প্রতিকারটা পাবেন হচ্ছে আইন বিভাগে। এটা হচ্ছে 3 বিভাগের কথা বললাম। আর প্রধানমন্ত্রী, যেহেতু আমাদের সংসদীয় ব্যবস্থা, সংসদীয় গণতন্ত্র আমরা চর্চা করি, সেটি যদি বজায় থাকে, তাহলে রাষ্ট্রপতির বলা যেতে পারে তেমন কোনো ক্ষমতাই নাই। সেই জায়গায় রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রীর মধ্যে ক্ষমতার একটা ভারসাম্য দরকার। তাহলে পরে অনেক ক্ষেত্রে আপনার এই যেই কর্তৃত্বপরায়ণ হয়ে ওঠেন আমাদের সরকার বা সরকার প্রধানরা, সেটা অনেকটা দূর হবে। আপাতত শেষ করি, এই সব বিষয়ের বাইরেও আমরা যদি প্রতিষ্ঠান ভিত্তিক বলি, এখন এই সংস্কারের ক্ষেত্রে একটা বড় জায়গা হচ্ছে প্রাতিষ্ঠানিক সংস্কার। সেটি নির্বাচন কমিশন বলেন, দুর্নীতি দমন কমিশন বলেন, সরকারি কর্ম কমিশন বলেন, মানবাধিকার কমিশন, তথ্য অধিকার কমিশন, এরকম যেসব প্রতিষ্ঠান আছে, এগুলো কিভাবে চলে, তার সুফল আমরা কি পাই, এটা আমরা জানি। সেক্ষেত্রে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে আসলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে স্বাধীন করা, তাদের পরিচালনার জন্য এমন ব্যবস্থা বা আইন করা, এবং এমন সব ব্যক্তিদেরকে বসানো। আপনি সেরা ব্যবস্থা, সেরা আইন করলেন, এমন সব ব্যক্তিদের বসালেন যে তারা ওই প্রতিষ্ঠানকে কলঙ্কিত করবে, তার কোনো সুফল দেশ পাবে না। আমি এই প্রসঙ্গে আসতে চাই, তার আগে একটু ডক্টর ফরিদুল আলম আপনার কাছে আসতে চাই যে আপনি আসলে কিভাবে দেখছেন এই যে সর্বস্তর থেকে যে সংস্কারের দাবি উঠছে এবং সংস্কার প্রত্যাশা করছে জনগণ? আপনাকে ধন্যবাদ। আমি খুব মনোযোগ দিয়ে সাংবাদিক নাজমুল আশরাফ সাহেবের বক্তব্যগুলো শুনছিলাম, খুব যথার্থই বলেছেন। এখন আমি একটা জিনিস আসলে প্রায় ভাবি যে এই যে সংস্কারের কথা বলা হচ্ছে, যখনই রাষ্ট্রের রাজনৈতিক দলগুলোর যে সরকার, সেই সরকারের যখনই কোনো অনিয়ম দুর্নীতির বিষয়গুলো আসে এবং সরকারের পতনের মতো ঘটনাগুলো যখন ঘটে যায়, পতনের পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে, এবং আমরা অতীতেও যেটা দেখেছি, আমি যদি 111-কে এখানে রেফারেন্স হিসেবে ব্যবহার করি, সেই সময় কিন্তু একটি অনির্বাচিত সরকার 2 বছর সময় পর্যন্ত এসে
দেশ শাসন করেছে, এবং তাদের মধ্যে যে বিষয়টি ছিল যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সংস্কার প্রক্রিয়া সম্পাদনের মধ্য দিয়ে একটি নির্বাচন প্রক্রিয়া করা, এবং সেই নির্বাচনের মাধ্যমে নির্বাচিত প্রতিনিধিদের কাছে শাসন ক্ষমতা হস্তান্তর করা। তো এই বিষয়টি যে বর্তমান সময় যেটি যাচ্ছে সেটি কিন্তু সেই সময়ের চেয়ে খুব বেশি ভিন্ন বলে আমার কাছে মনে হচ্ছে না। আজকে আপনি দেখেন যে যে আওয়ামী লীগ সরকারটির পতন ঘটলো গত 5 তারিখে। এই সরকারটির দায়িত্ব নিয়েছিল 2009 সালের জানুয়ারি মাসের 6 তারিখ সম্ভবত। দায়িত্ব নেওয়ার পর থেকে প্রথমবার সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দায়িত্ব নিয়েছিল, এবং আমরা দেখলাম যে যে 111-এর যে একটি বিষয় ছিল এবং মানুষের মধ্যে যে একটা ভীতি ছিল যে রাজনৈতিক দলগুলো হয়তো ভবিষ্যতে আর এমন কিছু করবে না যেন ভবিষ্যতে আবার 111 বা এই ধরনের কোনো কিছু আমাদের উপর চেপে বসে। কিন্তু আমরা যেটি দেখলাম যে 2014, 2018, সর্বশেষ 2024 সালের নির্বাচনের মধ্য দিয়ে জনগণ কিন্তু ধাক্কার পর ধাক্কা খেল। এখন গত 5 তারিখে যে গণ অভ্যুত্থানটি ঘটে গেল, এটিকে বলা হচ্ছে, অনেকেই বলে গণ আন্দোলন, গণ অভ্যুত্থান, স্বাধীনতা, যেটি আমি নাজমুল আশরাফ সাহেবের সাথে বক্তব্যের সাথে সম্পূর্ণ একমত পোষণ করি। আপনি যে যে নামেই ডাকুন না কেন, এটিকে সিম্পলি একটি গণ অভ্যুত্থানের বাইরে অন্য কিছু বলার কোনো কারণ নেই। কারণ একটা পর্যায়ে দেশের সর্বস্তরের মানুষ একটি আবেগের জায়গা থেকে, একটি ক্ষোভের জায়গা থেকে কিন্তু পথে নেমে গিয়েছিল। আমাদের সন্তানরাও কিন্তু পথে নেমে গিয়েছিল, স্কুলের ছেলেমেয়েরা, কলেজের ছেলেমেয়েরাও কিন্তু পথে নেমে গিয়েছিল যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছিল। কিন্তু এখন দেখেন যে সরকারটি এখন অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে দায়িত্ব গ্রহণ করলো। এই সরকার দায়িত্ব গ্রহণ করার আগের কথা, পরের কথা, আজকে এটি নিয়ে একটি দৈনিক পত্রিকা আমি ঠিক এই বিষয়টি নিয়ে একটি লেখা আমার প্রকাশ হয়েছে। সেখানে আমি যেটি বলার চেষ্টা করেছি, দায়িত্ব গ্রহণ করার পূর্বে সরকারটি বলেছিল যে সরকার দায়িত্ব গ্রহণ করবে 3 মাস সময়ের মধ্যে, কিংবা সংবিধান নির্ধারিত সময়ের মধ্যে তারা নির্বাচিত সরকারের কাছে শাসন ক্ষমতা দিয়ে তারা চলে যাবে। পরবর্তী সময় দায়িত্ব গ্রহণ করার পরপর যেটি আমরা দেখলাম, তখন একটি প্রশ্ন খুব সবার মধ্যে আসতে থাকলো, যেহেতু সরকারের মেয়াদ কালটি স্পষ্ট হচ্ছে না। এবং যে বিষয়টি এখন এসে দাঁড়ালো সেটি হচ্ছে যে এই সরকার ততদিন পর্যন্ত সরকার হিসেবে দায়িত্ব পালন করবে যতদিন পর্যন্ত রাষ্ট্রের কিছু মৌলিক সংস্কারের কাজকর্ম বা রাষ্ট্র সংস্কার যেটিকে বলা হচ্ছে, এই কাজটি সম্পাদিত না হয়। তাহলে এই যে রাষ্ট্র সংস্কারের কথাটি যেটি বললেন নাজমুল আশরাফ সাহেব, 5 বছর 10 বছরের সম্ভব না। আমাদের দেশের স্বাধীনতার 53 বছর পর্যন্ত এখন পর্যন্ত যে জঞ্জালগুলো জমি আছে, এই জঞ্জালগুলো অপসারিত করে রাষ্ট্র সংস্কার করে ভবিষ্যতে নির্বাচন দিয়ে নির্বাচিত দলগুলোর কাছে বা কোনো একটা নির্দিষ্ট দলের কাছে শাসন ক্ষমতা অর্পণ করার মধ্য দিয়ে রাতারাতি সবকিছু ঠিক হয়ে যাবে, এই বিষয়টি কিন্তু বিশ্বাসযোগ্য না। দ্বিতীয় কথা হচ্ছে যে একটি রাষ্ট্র পরিচালিত হয় একটি রাজনৈতিক সরকারের মাধ্যমে। রাজনৈতিক সরকারের মাধ্যমে সরকার হচ্ছে একটা রাজনৈতিক প্রক্রিয়া, যেখানে রাজনৈতিক দলগুলো একটি রাজনৈতিক সরকার হিসেবে সুষ্ঠুভাবে দায়িত্ব পালন করতে না পারবে আভ্যন্তরীণ এবং আন্তর্জাতিকভাবে, তাহলে সেই ক্ষেত্রে একটি অরাজনৈতিক সরকার, অনির্বাচিত সরকার, সেই সরকারটি আপনাকে শুদ্ধ করে দিয়ে যাবে, সংস্কার করে দিয়ে যাবে, পরে আপনি ঠিক করবেন। এই বিষয়টি আমার কাছে রীতিমতো হাস্যকর মনে হয়। না, ফরিদুল আলম, একটা জায়গা কিন্তু আমি একটু আপনাকে থামাতে চাই যে প্রধান উপদেষ্টা আজকে একটা ব্রিফিং ছিল বিদেশি কূটনীতিকদের সাথে, সেখানে কিন্তু তিনি বলেছেন যে কোথায় কোথায় সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের মধ্য দিয়ে একটা নির্বাচন, একটা সুন্দর নির্বাচন প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের বিষয়গুলো থাকবে। আপনি থাকুন আমাদের সাথে, আমি একটু কথা বলতে চাই তানভীর আলম আপনার সাথে। তানভীর আলম, আপনি দেশের বাইরে আছেন এই মুহূর্তে, আপনি নিশ্চয়ই অবজারভেশনে ছিল দেশের যে অবস্থাটা চলছে এবং ঘটে যাওয়া ঘটনাগুলো, আপনি কিভাবে দেখতে চান? ধন্যবাদ জানাচ্ছি রানা ভাই আপনাকে। আহ, শুরুতেই আমি শোক প্রকাশ করতে চাই যারা এই আন্দোলনে জীবন দিয়েছেন। সাথে সাথে সমবেদনা জানাতে চাই যারা হসপিটালে কাতরাচ্ছেন, অসুস্থ আছেন, তাদের প্রতি। আসলে সংস্কারের যে বিষয়টা আপনি এখানে বললেন, আমাকে যদি মোটা দাগে আপনি জিজ্ঞাসা করেন তাহলে সংস্কার প্রয়োজন সব জায়গাতেই, সুশাসন, সুশৃঙ্খলতা এবং জবাবদিহিতা। মোটা দাগে এই 3টা জায়গায় সংস্কার আমার দৃষ্টিতে প্রয়োজন। কেন আমি এই কথাটা বলছি? আসলে আপনি সুশাসন, জবাবদিহিতা এবং সুশৃঙ্খলতা সকল জায়গায় আপনার জন্য প্রযোজ্য হবে। অর্থনৈতিক সেক্টর থেকে শুরু করে, জ্বালানি সেক্টর থেকে শুরু করে, সম্পদ আহরণ, রাজনৈতিক দলসমূহের সংস্করণ, সকল কিছুই এর সাথে কিন্তু জড়িত আছে। অর্থনীতির একজন ছাত্র হিসেবে আমার কিন্তু প্রথম দৃষ্টি যাবে অর্থনৈতিক সংস্কারের দিকে, এর পরের দৃষ্টি যাবে কিন্তু জ্বালানি সংস্কারের দিকে, এর পরের দৃষ্টি যাবে কিন্তু প্রশাসনিক সংস্কারের দিকে।
সো এই সংস্কারটা কিন্তু একটা ছোটখাটো প্রক্রিয়া আমার কাছে কখনোই মনে হয়নি। এটা কিন্তু একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা হতে পারে, একটা দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা হতে পারে, মানে সংস্কার একটা চলমান প্রক্রিয়া, আসলে একসাথে সবকিছু সংস্কার করে ফেলা যায় না রাষ্ট্রে। একসাথে কখনোই সবকিছু সম্ভব না। যেমন স্বাধীনতার 53 বছর হয়েছে, 71 সাল, আমার তো তখন জন্ম হয়নি। 1971 সালে দেশ স্বাধীনের পর থেকে এই সংস্কারটা কিন্তু তখন থেকে হওয়ার কথা ছিল, কিন্তু এই 53 বছরও কিন্তু সংস্কার হয়নি। বিগত 16 বছর 17 বছর কিন্তু সংস্কার হয়নি। তার আগেও কি সংস্কার হয়েছে? তাও কিন্তু হয়নি। সুতরাং আমার কাছে মনে হয় পুরো প্রক্রিয়াটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা, দীর্ঘমেয়াদী কর্ম পরিকল্পনা, দীর্ঘমেয়াদী পদক্ষেপ, সকল কিছু এর সাথে কিন্তু জড়িত। ইভেন কিন্তু আমরা জনগণ যারা আছি, দেশের বাইরে বলেন দেশের ভেতরে বলেন, সবারই কিন্তু মন মানসিকতার সংস্কার এখানে প্রয়োজন। মানে শুধুমাত্র একটা কিন্তু নাগরিক দায়িত্ব আছে, আমি এই কথাটাই আসতাম হয়তো। অবশ্যই একটা নাগরিক দায়িত্ব আছে, শুধুমাত্র আমার মানসিকতারও কিন্তু একটা প্রয়োজন আছে। এখন মনে করেন আমি বিদেশে অবস্থান করছি, এখন আমি হুন্ডিতে যদি টাকা পাঠাই, এটা কি আমার মানসিকতার পরিচয়, সুস্থ মানসিকতার পরিচয় হলো? অবশ্যই না। এখানেও কিন্তু আমার মানসিকতা সংস্কারের প্রয়োজন আছে। আমি সঠিকভাবে ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবো, আমার দেশের উন্নয়নের জন্য কাজে লাগবে। ব্যাপারটা ঠিক এইরকম। সুতরাং সকল ক্ষেত্রে সংস্কার এটা আমাদের জন্য অপরিহার্য হয়ে পড়েছে এখন। জি আমার কাছে ব্যক্তিগতভাবে জি, আমরা এই আলোচনা করব। এর পরের বিষয়গুলো নিয়ে আপনি সুন্দর একটা জায়গায় এসে থেমেছেন, যে নাগরিক সচেতনতা, নাগরিকদের আসলে দায়িত্ববোধ এবং নাগরিকদের প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার জায়গা, যেটা আমরা দেখেছি এই আন্দোলনের মধ্যে দিয়ে, সেই বিষয়গুলো নিয়ে আপনার সাথে কথা বলতে চাইবো। আর একটা বিরতি নিয়ে আসি। প্রিয় দর্শক, নিচ্ছে ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। প্রিয় দর্শক, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে এবং দেখছেন 7 দিনের আয়োজনে। আমরা কথা বলছি রাষ্ট্র সংস্কার নিয়ে। জনাব নাজমুল আশরাফ, যে কথাটা বলছিলাম, যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের প্রত্যাশা আছে অনেক এবং আমাদের চাওয়াটাও অনেক বেশি। সেখানে নাগরিক যে দায়িত্বের কথা বলছিলেন তানভীর আলম, নাগরিকেরও এক ধরনের দায়িত্ব আছে এবং সংস্কারের ক্ষেত্রে কি শুধু রাষ্ট্রযন্ত্র, প্রশাসক যারা তারাই আসলে সংস্কার করবেন, নাকি নাগরিকেরও একটা বড় ভূমিকা? নিশ্চয়ই নাগরিকের ভূমিকা আছে, কিন্তু রাষ্ট্র সংস্কার যেটা শুরুতে বলছিলাম অনেক ব্যাপক এবং বিস্তৃত। সেটি 2-4-5 বছরও যেমন করা সম্ভব না কোনো একটি সরকারের পক্ষে, বা যেই অন্তর্বর্তী সরকারটি আছে তার তো একটা নির্দিষ্ট সময় থাকবে, যদিও সময় সম্পর্কে আমাদের ধারণা এখনও দেননি ওনারা বলছেন সংস্কার করতে যতদিন লাগে। এখন যদি বলি পুরো রাষ্ট্রের সংস্কার, রাষ্ট্রীয় কাঠামোর সংস্কার, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গের সংস্কার এবং খাতওয়ারি সংস্কার, যেটি তানভীর আলম বলছিলেন যে অর্থনৈতিক সংস্কার, জ্বালানি খাতের সংস্কার অনেক গুরুত্বপূর্ণ। একই সাথে শিক্ষা খাতের সংস্কার, স্বাস্থ্য খাতের সংস্কারও খুবই গুরুত্বপূর্ণ। সংস্কার না কোথায় প্রয়োজন, কোথায় না প্রয়োজন। সেখানে আপনি গণমাধ্যম কর্মী হিসেবে, আপনি যেহেতু অবজারভেশনে থাকেন সবকিছু, সেখানে কোন সংস্কারটা প্রাথমিক পর্যায়ে এই মুহূর্তে শুরু করা উচিত বলে মনে হয়? এখন ধরেন আপনি যদি অগ্রাধিকার ভিত্তিতে চিন্তা করেন যে আমরা একটা গণতান্ত্রিক দেশ, আমরা গণতান্ত্রিক শাসন ব্যবস্থা চাই, সেই গণতন্ত্র আমরা গত 15 বছর পাই নাই। নির্বাচনের নামে প্রহসন করা হয়েছে এবং গণতান্ত্রিক সরকারের নামে স্বৈরাচারী সরকার কায়েম হয়েছে, এবং স্বৈরাচারী সরকার কায়েম হওয়ার কারণে দুর্নীতি, দুঃশাসন হয়েছে, মানুষ হত্যা থেকে শুরু করে কি না হয়েছে, এগুলো বিস্তৃত কাহিনী, এগুলো সবাই জানে এখন দেশে। কিন্তু আপনি যদি সঠিক গণতন্ত্রের চর্চা করেন তাহলে অনেকগুলো বিষয় নিশ্চিত হয়। আপনি গণতন্ত্রের চর্চা করলে জনগণের ক্ষমতায়ন হয়, গণতান্ত্রিক চর্চা করলে পরে সুশাসন নিশ্চিত হয়, গণতান্ত্রিক চর্চা করলে পরে জবাবদিহিতা নিশ্চিত হয়, জবাবদিহিতা নিশ্চিত হলে পরে দুর্নীতি, অনিয়ম, দুঃশাসন কমে, আইনের শাসন নিশ্চিত হয়। ফলে এক গণতন্ত্রের মাঝেই কিন্তু সবকিছু আছে। সেই গণতান্ত্রিক চর্চা শুরু করবেন কারা? সেই কারণেই তো সারা বিশ্বে এখন পর্যন্ত সবচেয়ে ভালো শাসন ব্যবস্থা হিসেবে গণতন্ত্রকে সবাই মেনে নিয়েছে এবং সেটাই চর্চা করে সকল দেশ। কোনো দেশে হয়তো ভিন্ন টাইপের গণতন্ত্র আছে, আপনি রাশিয়া, চায়না বলেন বা আপনার নর্থ কোরিয়া বলেন, এগুলো ঠিক গণতন্ত্রের আদলে তারা একরকমের সমালোচনা আছে, কিন্তু গণতন্ত্র এখন পর্যন্ত সবচেয়ে বেস্ট হিসেবে। তো আপনি সেই গণতন্ত্রের সুবিধা যদি পেতে চান, সুফল পেতে চান, তাহলে সঠিক গণতন্ত্রের চর্চা দরকার। এবং গণতন্ত্র বলতে যা বোঝায়, একেবারে আদর্শ গণতন্ত্র হয়তো কোথাও খুঁজে পাবেন না। আপনি ইউরোপের বিভিন্ন দেশে, আমেরিকাতে, অস্ট্রেলিয়াতে, কানাডাতে যেসব গণতন্ত্র আছে, ব্রিটেনে আছে, সেখানে আপনি ত্রুটি বিচ্যুতি খুঁজে পাবেন। তারপরও যেই দেশগুলো গণতন্ত্রের চর্চা করে তার মধ্যে এরা ভালো উদাহরণ এবং তার সুফল তারা পায়, দেশের জনগণ পায়। আমরা কি গণতন্ত্র চর্চা করেছি বাংলাদেশে 53 বছরে? আমার বিবেচনায় সংবাদকর্মী হিসেবে যা দেখেছি, যা জেনেছি, আমরা আসলে বছর 10 গণতন্ত্রের চর্চা করেছি এই 53 বছরের মধ্যে। কোন 10 বছর?
1991 থেকে 2001 পর্যন্ত। সেখানেও কিন্তু একটা মানে প্রশ্ন 2001 আছে, থেকে 6-এ সমস্যা হয়েছে, 8 থেকে তো টানা সমস্যা। সেখানেও একটা প্রশ্ন কিন্তু সবসময় তৈরি হয় যে গণতন্ত্র চর্চা নাকি ক্ষমতায় আসার জন্য আসলে না, রাজনৈতিক চর্চা, দলগুলো তো ক্ষমতায় আসার সেই জন্য। জায়গায় একটা কথা আছে। আমি একটা লাইন বলে শেষ করি। গণতন্ত্রের চর্চার জন্য প্রথম ধাপ হচ্ছে নির্বাচন, এবং সেটি একটি সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ, আদর্শ নির্বাচন। তার জন্য প্রথমেই দরকার হচ্ছে নির্বাচনী ব্যবস্থার সংস্কার, নির্বাচন কমিশনের সংস্কার। আমি একটু আপনার কথা থেকে ফরিদুল আলমের কাছে যেতে চাই। ফরিদুল আলম, আপনি কিভাবে দেখছেন, যেখানে নাজমুল আশরাফ শেষ করলেন যে গণতান্ত্রিক চর্চাটা আসলে কিভাবে শুরু হতে পারে এবং যেটা আসলে আমাদের দেশের মূল সংস্কারের জায়গায় যেতে পারি আমরা? আপনাকে আবারও ধন্যবাদ। এই স্বাধীনতার পর থেকে আপনি যে 53 বছরের কথা বলা হচ্ছে দেশ স্বাধীন হলে, 53 বছরে আমার দৃষ্টিতে গণতান্ত্রিক চর্চা একদিনের জন্য আমরা পাইনি। 91 থেকে 2001 সেটিও না, সেখানে অনেক পথ আছে, সেগুলো নিয়ে অনেক প্রশ্ন রয়েছে। এখন আপনার প্রশ্নে যদি আসি যে গণতান্ত্রিক চর্চাটিকে আমরা যদি শুরু করি এবং গণতান্ত্রিক পথ চলায় আমাদের কি কি করণীয়, এখানে অবশ্যই কিছু কিছু বিষয়ে প্রায়োরিটাইজ করতে হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে গণতান্ত্রিক চর্চাটিকে আমরা যদি চালিয়ে নিয়ে যেতে চাই, সেটি অবভিয়াসলি রাজনৈতিক দলগুলোই সেগুলো সম্পাদিত করবে। তাহলে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে যদি আমরা মানে বা তাদেরকে দিয়ে যদি আমরা গণতন্ত্রের কথা বলি, তাহলে সর্বাগ্রে রাজনৈতিক দলগুলোকে গণতন্ত্র মানা হতে হবে। আমরা কি দেখেছি, এই যে আপনি বলেন স্বাধীনতার পর থেকে এই সময় পর্যন্ত আমাদের দেশে যে মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি যে আছে, প্রত্যেকটি দলের মধ্যে এক ধরনের পরিবারতান্ত্রিক যে রাজনীতি এমনভাবে জেঁকে বসেছে, এবং রাজনৈতিক দলগুলোর যে কমিটি গঠন প্রক্রিয়া থেকে শুরু করে রাজনৈতিক দলগুলোর যে সমস্ত কার্যকলাপের মধ্যেই আমরা এক ধরনের স্বৈরতান্ত্রিকতা সেখানেই দেখি। স্বৈরতান্ত্রিক মানসিকতা নিয়ে যে রাজনৈতিক দলগুলো পরিচালিত হচ্ছে, সেই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আপনি কখনোই সুশাসন আশা করতে কিন্তু পারেন না। সেখান থেকে সুতরাং আমরা তো আমি বেরোতে মনে করি- চাই, সেই বেরোনোর জন্য আসলে আমাদের পদক্ষেপগুলো কি হতে পারে? আমি বলছি সেগুলো বেরোতে হলে সবার আগে যেটি দরকার, যেহেতু রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর যে সংস্কার, সেই সংস্কারের বিষয়ে সবার আগে মনোযোগ দিতে হবে। পরবর্তী সময়ে কতগুলো বিষয় আছে, যে সেপারেশন অফ জুডিশিয়ারি, সেপারেশন অফ এক্সিকিউটিভ, যেটি বলছে সেপারেশন অফ পাওয়ার, এক্সিকিউটিভ, লেজিসলেটিভ এবং জুডিশিয়ারি, এই তিনটি অর্গানকে একদম কমপ্লিটলি আলাদা করে দিতে হবে। জনগণের যে ভোটাধিকারের বিষয়, এখানে আমি নাজমুল আশরাফ সাহেবের সাথে সম্পূর্ণ একমত পোষণ করে নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার করতে হবে। আমাদের প্রতিবেশী দেশগুলি, যেমন পাকিস্তানের কথা বলা হয়, সেখানে কিন্তু নির্বাচনী ব্যবস্থা আমাদের মতো এতটা করাপ্ট না। সুতরাং এই নির্বাচনী ব্যবস্থার প্রতি মানুষের আস্থার জায়গাটাকে পুনরুদ্ধার করতে হবে, যেন মানুষ নির্বাচনে যেতে যেন এবং নির্বাচনে অংশগ্রহণ করতে যেন একটু কনফিডেন্ট ফিল করে। তারপরে যেটি হচ্ছে যে আমাদের মানসিকতা বা নাগরিক সংস্কারের কথা বলা হচ্ছে, অবশ্যই আমাদের মানসিকতার সংস্কারটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের মধ্যে যে এই ধারণা থাকে যে আমি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত ইসলামী, এই ধরনের যদি এক ধরনের ব্লাইন্ডলেস থাকে পলিটিক্যাল পার্টিগুলোর উপরে, তাহলে কিন্তু সমস্যা আমাদের। সুতরাং এই জায়গাটায় আমাদের মানসিকতার সংস্কার করতে হবে যে আসলে রাজনৈতিক দলগুলোকে আমরা কিভাবে কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছি। নাগরিক সচেতনতার বোর্ডটি যেটি হচ্ছে, নাগরিক পর্যায়ে আমরা যেন আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে আমাদের যে সিভিল সোসাইটি ডেভেলপমেন্টটা আমাদের সেইভাবে গড়ে ওঠে নাই বিশ্বের অন্য দেশগুলোর মতো। আমাদের সিভিল সোসাইটিগুলোর কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। সুতরাং এই জায়গাটা আমি মনে করি যে এইখানে এক ধরনের নির্মোহভাবে সিভিল সোসাইটি গড়ে ওঠার দরকার আছে, যেন আমাদের নাগরিক সমাজের মধ্যে সত্যিকার অর্থে এক ধরনের সচেতনতা সৃষ্টি হয়। সুতরাং সবকিছু আমি মনে করি যে একটি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্য দিয়ে সম্ভব নয়, কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারটি যে কত বছরই ক্ষমতায় থাকুক না কেন, রাষ্ট্র পরিচালনা করুক না কেন, এই সময়টির মধ্যে আমাদের যে এই যে বোধগুলো আছে প্রত্যেকটি জায়গায়, যেমনটি বললেন যে তানভীর যেমনটি বলেন, প্রত্যেকটি জায়গায় আসলে সংস্কার করা সম্ভব না। জ্বালানি বলেন, অর্থনৈতিক বলেন, সামাজিক বলেন, মানে প্রক্রিয়াটা শুরু করে দিয়ে যেতে পারেন এই সরকার, প্রক্রিয়াটা শুরু করে দিতে পারেন। শুরুটা করার জন্য যেটি বলছি, রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকার, নির্বাচনী ব্যবস্থাগুলোর মধ্যে সংস্কার, আমাদের যে সেপারেশন অফ পাওয়ার্স, এই জায়গাগুলোর মধ্য দিয়ে এবং আমাদের পরিবার, সমাজ, নাগরিক সমাজ, এই সমস্ত কিছুতে আমাদের একটু স্ট্রাইক করতে পারলে আমি মনে করি এই সংস্কারগুলো অনেক বেশি সাস্টেইন করবে। জি, তানভীর আলমের কাছে আসতে চাই। তানভীর আলম, আপনি বলছিলেন অর্থনৈতিক সংস্কার, যে অর্থনৈতিক সংস্কারের জায়গা থেকে আসলে কোন কোন জায়গা নিয়ে কাজ করার জরুরি মনে করছেন এই মুহূর্তে? ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আবারও।
আমি আপনার প্রশ্নে আসার আগে একটু অবতারণা করতে চাই একটা বিষয়, সেটা হচ্ছে আপনি গণতন্ত্রের সংস্কারের কথা বলেছিলেন এবং রাজনৈতিক দলগুলো সংস্কারের কথা বলেছিলেন। আসলে সংস্কার রাজনৈতিক দল থেকেই একদম গ্রাসরুট লেভেল থেকেই করতে হবে, এবং এই ক্ষেত্রে কিন্তু ত্যাগী নেতা যারা বা আসলেই কাজ করতে আগ্রহী যারা, এনাদেরকে প্রায়োরিটি দেওয়াটা আমার কাছে মনে হয় একটু গুরুত্বপূর্ণ বিষয়। পরিবারতন্ত্র থেকে আমাদের বের হয়ে আসাটা জরুরি, এটা কিন্তু রাজতন্ত্র না, আমরা কথা বলছি কিন্তু গণতন্ত্র নিয়ে, রাষ্ট্র সংস্কার নিয়ে, গণতন্ত্রের সংস্কার নিয়ে। সুতরাং এই পরিবারতন্ত্র থেকে বের হয়ে এসে আমাদের কিন্তু ত্যাগী যারা, কর্মী যারা, এনাদেরকে প্রায়োরিটি দিয়ে কিন্তু সংস্কার করাটা একটা পদক্ষেপ প্রয়োজন। এবার আপনার প্রশ্নে আসি। আপনি বলছিলেন অর্থনৈতিক সংস্কারের যে বিষয়টা, আমি প্রথমেই বলেছিলাম সেটা হচ্ছে প্রথম প্রয়োজন কিন্তু আমাদের ব্যাংকিং সেক্টরের সংস্কারটা। একজন যোগ্য লোক এসেছেন, দুইজন যোগ্য লোককে আমি দেখতে পাচ্ছি, বিশেষ করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি হয়েছেন এবং মনসুর স্যার এবং সালেউদ্দিন স্যারও দায়িত্ব নিয়েছেন, একটা বড় দায়িত্ব অর্থনৈতিক উপদেষ্টা হিসাবে। সো আমার কাছে যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে এই ব্যাংকিং সেক্টরের সংস্কারটা এই মুহূর্তে খুব প্রয়োজন, কারণ দেশে কিন্তু এখন আমার দৃষ্টিভঙ্গিতে যতটুকু পড়েছি জেনেছি, দেশে কিন্তু আসলে টাকা নেই। যে টাকাগুলো পাচার হয়ে গিয়েছে সেই টাকাগুলো যদি দেশে যদি ফিরিয়ে আনা যায়, আমার মনে হয় এই জিনিসটা আমার জন্য খুবই উপকারী হবে। কারণ এই সংস্কারটা প্রয়োজন। এই দিক থেকে আরেকটি যেটা বিষয় সেটা হচ্ছে যে যারা টাকাগুলো পাচার করেছেন বা লোন নিয়েছেন বা টাকা ব্যাংক থেকে সরিয়ে নিয়েছেন, তাদের যে সম্পদগুলো আছে বা সেগুলো থেকে যদি টাকাটা রিকভার করে আমাদের জাতীয় তহবিলে রাখা যায় বা ন্যাশনাল ফান্ডিং এ রাখা যায়, সেটাকে কিন্তু আমরা আমাদের দেশের অর্থনীতির জন্য কাজে লাগাতে পারি। কারণ অর্থনীতিতে যখন আপনার টাকার সরবরাহটা বাড়বে এবং যৌক্তিকভাবে বাড়বে এবং সেটিকে ওয়েল ম্যানেজড করা সম্ভব হবে, তখনই কিন্তু আহ অর্থনীতিটা স্টেবল হবে, একটা স্থায়ী পজিশনে বা একটা স্বাচ্ছন্দ্যকর বা একটা রিদম ফিরে আসবে। এই রিদমটা ফিরে আসা না পর্যন্ত কিন্তু আমরা আসলে খুব ভোলাটাইল এবং খুব জি নাজুক অবস্থার মধ্যে চলাচল করতে হবে। যে এরই মধ্যে অর্থ উপদেষ্টা বলেছেন যে পর্যায়ক্রমে আসলে একসাথে সবকিছু হবে না, পর্যায়ক্রমে সংস্কারের দেখবে আমাদের নাগরিকেরা। আমরা আরেকটা বিরতি নিয়ে আসছি, প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতি। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার, আপনি আছেন নেক্সাস টেলিভিশনের সাথে। নাজমুল আশরাফ, আমরা সংস্কার নিয়ে এরই মধ্যে অনেকগুলো কথা বলেছি, আর একটা বিষয় চলে আসে যে প্রতিষ্ঠানের কাঠামো এবং নীতিগত সংস্কার, যেটা আপনি শুরু করেছিলেন। সেখানে আসলে জন অংশগ্রহণ নিশ্চিত করার সুযোগ আছে কিনা? ধরেন রাষ্ট্রীয় হোক, সরকারি হোক, বেসরকারি হোক, বা যে কোনো খাতের হোক বা পেশার হোক, যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো মানুষই পরিচালনা করে। সেই মানুষগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে প্রতিষ্ঠান ভালো চলবে না। ফলে জবাবদিহিতা ছাড়া কি আসলে ঠিকঠাক মানুষও ঠিকঠাক কাজ করে কিনা? না, জবাবদিহিতা ধরেন একটা তো রাষ্ট্রের, সরকারের জবাবদিহিতা, বিভিন্ন প্রতিষ্ঠানের জবাবদিহিতা, এবং জবাবদিহিতার ব্যবস্থা কিন্তু আমাদের আইনে আছে। ধরেন সংসদ হচ্ছে গণতন্ত্রে সব ক্ষমতার কেন্দ্রবিন্দু, জনগণের ক্ষমতার আপনার প্রতীক। সেই সংসদে কি হয়? সেই সংসদে ঝগড়াঝাটি, মারামারি হয় এবং সংখ্যাগরিষ্ঠতার জোরে সব কিছু পাশ করিয়ে নেওয়া হয়। আলাপ আলোচনা, তর্ক বিতর্ক খুব একটা হয় না। যেটুকু হয় সেখানে আপনার বিরোধী পক্ষ বা বিরোধী দল যে সব প্রস্তাব দেয় তার 1% গ্রহণ করা হয় না। যুক্তি এখানে কোনো তার মানে বিষয় হচ্ছে যে আপনার সংখ্যাগরিষ্ঠতা আছে, তার জোরে আপনি সবকিছু করবেন। এটা তো স্বৈরতান্ত্রিক ব্যবস্থায়, তো গণতান্ত্রিক হলো না। আমাদের যে সংসদীয় কমিটিগুলো আছে, এই কমিটিগুলো কি করে দেশের মানুষ কি জানে? যারা ভোট দিয়ে সংসদ তৈরি করে তারা কি জানে? জানে না। অথচ আপনি যেসব দেশে সত্যিকার অর্থে গণতন্ত্রের চর্চা হয়, তাদের এই পার্লামেন্টারি কমিটিগুলো বা কংগ্রেশনাল কমিটি কিভাবে প্রত্যেকটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক, আলোচনা, জেরা, প্রশ্ন করে, সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে ডেকে এনে যে শুনানি করে এবং সেগুলো টেলিভিশনে লাইভ ব্রডকাস্ট করা হয়, জনগণ দেখে। তাহলে জবাবদিহিতার একটা বড় জায়গা কিন্তু হচ্ছে সংসদীয় কমিটিগুলো। হাউসের মধ্যে যে অধিবেশনটা হয় সেখানে কিন্তু এত পুঙ্খানুপুঙ্খ আলোচনা এবং এত বিস্তৃত, এত দীর্ঘ সময় নিয়ে সম্ভব না। সেখানে এক ধরনের বিতর্ক হয়, কিছু আনুষ্ঠানিকতার ব্যাপার আছে। সংসদীয় কমিটিগুলো আমাদের কার্যকর না। সংসদীয় কমিটিগুলো কী করে আমরা জানি না। তারা নিজেরা বসে বৈঠক করে, বিল নেয়, চা খায়, তারপরে উঠে যায়। গণমাধ্যমকেও জানায় না তারা, এবং অনেক ক্ষেত্রে গণমাধ্যম এগুলোর পেছনে যায়ও না, জানে ওখানে কোনো সংবাদ পাওয়া যায় না। তারা যে একটা সংবাদ বিজ্ঞপ্তি দেয় ওর মধ্যে কোনো সংবাদ থাকে না। গণমাধ্যমের কথা আপনি বলছেন যে গণমাধ্যম যায় না, বা গণমাধ্যমের সংস্কার নিয়ে কিন্তু কথা উঠেছে। গণমাধ্যমের সংস্কার নিয়ে কথা উঠেছে কেন? শুধুই কি গণমাধ্যম? ধরেন আপনি যদি
তালিকা করেন 10টা 20টা পেশা যেগুলো গুরুত্বপূর্ণ, সব পেশাই গুরুত্বপূর্ণ, এই 10-20টা পেশা যে কোনো সমাজ, রাষ্ট্র, দেশের জন্য অতি গুরুত্বপূর্ণ। তার ভালো মন্দের উপরে দেশ বা জনগণের ভালো মন্দ নির্ভর করে। তার মধ্যে ব্যবসা বাণিজ্য একটা পুরোপুরি দুর্বৃত্তায়নের শিকার। আইন পেশা একেবারে দলীয়করণ এবং মানে অনিয়ম ভরপুর। গণমাধ্যম দালালি থেকে শুরু করে যত রকমের অপকর্ম আছে তাতে ভরপুর। সবাই না, গণমাধ্যম যে প্রতিষ্ঠান, সেটা টেলিভিশন বলেন, পত্রিকা বলেন, অনলাইন নিউজ পোর্টাল বলেন, নিউজ এজেন্সি বলেন, এগুলোর কর্তৃত্ব যাদের হাতে, সেখান থেকে শুরু হয় আপনার অপকর্মটা। এখন সংস্কারের কথা বলা হচ্ছে, আমাদের প্রধান উপদেষ্টাও বলেছেন, আমরা তথ্য উপদেষ্টার কাছেও জেনেছি, ওনারা অনেক বিষয়ের সংস্কার মধ্যে গণমাধ্যমের সংস্কারের কথা বলছেন। আপনার তো উচিত সবার আগে বিটিভি সংস্কার করা। বেসরকারি খাতে টেলিভিশনের ব্যাপারে আপনি নীতিমালা করতে পারেন, নিয়ম করতে পারেন, আইন করতে পারেন, পরামর্শ দিতে পারেন, এগুলো বেসরকারি খাতের বিষয়। এখন বেসরকারি খাতে আপনি কাকে দিচ্ছেন, কাকে আপনি টেলিভিশনের অনুমতি দিচ্ছেন, পত্রিকার অনুমতি দিচ্ছেন, রেডিও অনুমতি দিচ্ছেন, এইখানেই তো শুরুটা সমস্যার। তারপরে যিনি অনুমতি পাচ্ছেন, কি উদ্দেশ্যে অনুমতি নিয়েছেন? তিনি কি তার কালো টাকা সাদা করার জন্য, তার অবৈধ ব্যবসা আড়াল করার জন্য, হাতিয়ার হিসেবে ব্যবহার করার জন্য? একসময় মানুষ কুকুর পালতো বাড়ি পাহারা দেওয়ার জন্য, এখন গণমাধ্যম পালে আপনার ব্যবসা বাণিজ্য এবং অবৈধ সম্পদ পাহারা দেওয়ার জন্য। এগুলো তো আমরা জানি। সেই গণমাধ্যমের অনুমতি দেয়া কারা পাবেন, কিভাবে পাবেন, কোন শর্তে পাবেন, কিভাবে পরিচালনা করবেন, গণমাধ্যম কর্মীদের স্বাধীনতা কতখানি থাকবে, মালিক পক্ষ থেকে শুরু করে পরিচালনা কর্তৃপক্ষ থেকে শুরু করে একেবারে সাধারণ কর্মী, প্রত্যেকটা পর্যায়ে যদি আপনি এই স্বচ্ছতা না রাখেন, তাদের অধিকার না দেন এবং গণমাধ্যমের যে ভূমিকা সেটা স্বাধীনভাবে পালন করতে না দেন, এই গণমাধ্যম রাখার দরকার নাই। আমরা যে দালালি গণমাধ্যম দেখেছি গত 15 বছর, বিশেষ করে টেলিভিশনে, সবকটি তো বিটিভি, মানে বিটিভি 1, বিটিভি 2 বললে আপনি এরকম সেইখান থেকে আসলে কতটা বের হতে পেরেছি এটুকু আমি আপনার কাছ থেকে না, যে এই প্রশ্নটা একটু গণমাধ্যমের বাইরে যারা আছেন, ডক্টর ফরিদুল আলম, আপনার কাছেই প্রশ্নটা রাখতে চাই যে এই যে একটা আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্র ক্ষমতার পরিবর্তন এবং গণমাধ্যমের সংস্কার চাওয়া হচ্ছে এবং গণমাধ্যমের পরিবর্তনও বলা হচ্ছে, কিন্তু আপনারা কতটুকু দেখছেন সেই পরিবর্তন, কতটুকু পাচ্ছি আমরা? খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। গণমাধ্যমের পরিবর্তনটি হচ্ছে আপনার অনেকটা আমাদের ঋতু পরিবর্তনের মতো একটি অবস্থা আমরা দেখি। আপনার সরকার পরিবর্তনের ঠিক সাথে সাথেই গণমাধ্যমের আমরা যে রূপটি দেখছি, এই রূপটি কিন্তু 5 তারিখ সকালবেলা আমি দেখি, যতটুকু যেরকমটি দেখেছি, 5 তারিখ দুপুর 12টার পর থেকে রূপটি পুরোপুরি পরিবর্তিত হয়ে গেছে এবং একটি এখন অন্যরকম ধারায় চলছে। সুতরাং এই যে গণমাধ্যমের এই যে জায়গাটি, আমার এই কথাই হয়তো গণমাধ্যমের সাথে সম্পৃক্ত যারা আছেন তারা একটু কষ্ট পেতে পারেন। গণমাধ্যমের এই ধারাটি কিন্তু আজকে নতুন না, এটি সেই শুরু থেকে, যখন থেকে আমার বাংলাদেশে গণমাধ্যম কাজ করছে তখন থেকে শুরু হয়েছে। এবং আমাদের দেশে একটা মুক্ত গণমাধ্যম যে বলতে আমরা যা বুঝি, সেই অর্থে কিন্তু গণমাধ্যম আমরা পাইনি। আপনি যে পরিবর্তনের কথা বলছেন সেটা কি আসলে গুণগত পরিবর্তন হয়েছে কিনা? না, গুণগত পরিবর্তন হয়নি, একটু সময়ের কারণে যে পরিবর্তন হয়েছে, এই যে পরিবর্তনটি সাস্টেইন করবে না, যে পরিবর্তনের টেকসই না, আমি যেটি বুঝতে পারছি, সেই পরিবর্তনটিকে আপনি গুণগত পরিবর্তন বলতে পারেন না। ফর টাইম বিং যে পরিবর্তনটি হয়েছে, এবং আমি দৃঢ়ভাবে এটাও বিশ্বাস করি, আজকে থেকে যদি 3 মাস 6 মাস বা 1 বছর পরে আরো একটু কোনো রাজনৈতিক সরকার ক্ষমতায় আসে, তাহলে গণমাধ্যমের চরিত্রটিও সেরকম ভাবে পরিবর্তন হয়ে যাবে। এখন গুণগত পরিবর্তনের জায়গা যদি আমি বলতে যাই, তাহলে বলতে হবে যে পরিবর্তনটিকে আপনার সাস্টেইন করবে, লাস্টিং করবে, সেই ধরনের একটি পরিবর্তন। সুতরাং এই জায়গাটিতে আমি একবারই একমত পোষণ করি যে শুধুমাত্র বেসরকারি পর্যায়ের ইলেকট্রনিক মিডিয়া বা প্রিন্ট মিডিয়ার পরিবর্তনগুলো না করে সরকারের মালিকানা যে গণমাধ্যমগুলো আছে সেখানেও আপনি অটোনমি দিয়ে দেন না কেন? যে গণমাধ্যমের বিটিভির এবং বেতারের অটোনমি নিয়ে এত বছর ধরে কথা হচ্ছে, আজকে তত্ত্বাবধায়ক বা নির্দলীয় সরকার রাষ্ট্র ক্ষমতা আছে, নির্দলীয় সরকার জাস্ট একটি এক্সিকিউটিভ অর্ডার করে কিন্তু বাংলাদেশ টেলিভিশন এবং বেতার সহ যে সরকারি গণমাধ্যমগুলো আছে সেগুলোকে একদম স্বায়ত্তশাসন দিয়ে দিতে পারে এবং স্বায়ত্তশাসন দিয়ে তাদের জন্য একটা রোড ম্যাপ তৈরি করে, তাদের জন্য গাইডলাইন তৈরি করে দিতে পারে যে এইভাবে এইগুলো পরিচালিত হবে। আমাদের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো আছে সেটাও কি আসলে মানে স্বাধীনভাবে কাজ করতে পারে কিনা বা পেরেছে কিনা? অতীত স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারে না। যেমন আমি যদি বলি বিশ্ববিদ্যালয়ের কথা, আমি একটা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পৃক্ত রয়েছি, 1973 অ্যাক্টে চলে।
সেখানে 1973 অ্যাক্টের জায়গায় বারবার কুঠারাঘাত করা হয়েছে, স্বায়ত্তশাসনের জায়গাটিকে বারবার আঘাত করা হয়েছে। এবং এই জায়গায় আমি মনে করি যে স্বায়ত্তশাসিত যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেইগুলোই যেন স্বাধীনভাবে কিভাবে কাজ করতে পারে সেই জায়গাটিতে হিট করা দরকার। এবং সবার আগে আমি মনে করি যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষক এবং ছাত্র পর্যায়ে যে রাজনীতি হচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে অবাধ স্বাধীনতার কিছু সমস্যাও রয়ে গেছে, এবং এই সমস্যার কারণে বিশ্ববিদ্যালয়গুলো নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। এবং এই জন্য আমি মনে করি সর্বাগ্রে যে এখানেও একটি এক্সিকিউটিভ অর্ডার করে বা বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আলাপ আলোচনা করে, অংশীজনের মধ্যে আলাপ আলোচনা করে ছাত্র রাজনীতি, সেই সাথে সবার আগে শিক্ষক রাজনীতি, এই উভয় ধরনের রাজনীতি দলীয় মানে প্ল্যাটফর্মের অধীনে থেকে রাজনীতিকে বন্ধ করতে হবে। রাজনীতি প্রয়োজন আছে, কিন্তু কোনো দলের আজ্ঞাবহ হয়ে ছাত্র এবং শিক্ষকরা রাজনীতি করবে না। এইরকম জায়গা থেকে যদি আমরা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো যে 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 প্রতিষ্ঠানগুলো রয়েছে সমস্ত জায়গায় যদি এই কাজগুলো আমরা করতে পারি, আমি যেটি বললাম যে একবারে রাতারাতি ওভারনাইট আপনি সবকিছু কিন্তু সাধন করতে পারবেন না। আপনাকে শুরুটা করতে হবে এমনভাবে যেন যে শুরুটা আপনি করবেন এই শুরুটা যেন ভবিষ্যতে এইভাবে একটি চলমান প্রক্রিয়ার মাধ্যমে থেকে যায়, এটি হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসতে চাই তানভীর আলম আপনার কাছে যে রাজনৈতিক বন্দোবস্ত কতটা দরকার, যে পরিবর্তনগুলো এরই মধ্যে সাধিত হয়েছে সেগুলো টেকসই করার জন্য আসলে রাজনৈতিক বন্দোবস্ত কতটা দরকার। কিন্তু প্রশ্নের উত্তর নিব বিরতির পরে এসে। একটা বিরতি নিয়ে ফিরে আসছি। প্রিয় দর্শক, নিচ্ছি আরও একটা বিরতির সাথেই থাকুন। প্রিয় দর্শক, আমন্ত্রণ আরও একবার। আপনি নেক্সাস টেলিভিশন দেখছেন। 7 দিনের আয়োজনে আমরা কথা বলছি রাষ্ট্রের সংস্কার বিষয়ে। তানভীরুল আলম, আপনার কাছে বিরতিতে যাবার আগে প্রশ্ন ছিল যে এরই মধ্যে যেই দাবি দাওয়াগুলো উঠে এসেছে এবং যে অর্জনগুলো এসেছে তার জন্যে তাকে আসলে স্থায়িত্ব দেওয়ার জন্যে রাজনৈতিক বন্দোবস্তের প্রয়োজন বলে অনেকেই মনে করেন। আসলে কি ধরনের বন্দোবস্ত হতে পারে? ধন্যবাদ আবারও। আসলে রাজনৈতিক বন্দোবস্ততে যাওয়ার আগে আমার কাছে একটা প্রশ্ন সবসময় জাগে, পলিটিক্যাল আইডিওলজি। যদিও বা আমি পলিটিক্যাল সায়েন্সের স্টুডেন্ট না, পলিটিক্যাল আইডিওলজি কি আমাদের রাজনীতিবিদদের আছে? এই প্রশ্নটা কিন্তু সবার আগে আসতে হবে। আমাদের পলিটিক্যাল যে আইডিওলজি, এটা কি আমরা, যে যদি থেকেও থাকে সেটা কি আমরা মেইনটেইন করতে পারছি? আজকে যখন আমার স্বার্থবিরোধী কিছু হচ্ছে, সবাই মিলে এক হয়ে আমি একজন এক্স কে নামাচ্ছি। আবার ওয়াই যখন ক্ষমতায় যাচ্ছে তখন ওই এক্স কিন্তু বা জেড এর কিন্তু যারা আছেন তাদের কাউকে আমরা ফাঁসি দিচ্ছি, কাউকে আমরা দণ্ডিত করছি। আসলে একটা খুব, কি বলা যায়, একটা পলিটিক্যাল আইডিওলজি থেকে কিন্তু আমরা বের হয়ে আসছি, পরিপূর্ণভাবে বের হয়ে আসছি। এখন রাজনৈতিক বন্দোবস্ত আমরা কিভাবে করব? অনেকে হয়তো খারাপ ভাবতে পারেন, আমি ভারতের উদাহরণটা একটু টানবো, কারণ অনেকের কাছে খারাপ লাগতে পারে যে বয়কট আন্দোলনে ভারতের ব্যাপারগুলো ছিল। ভারতের কিন্তু একটা জিনিস আপনারা দেখেন, রাষ্ট্রীয় স্বার্থে কিন্তু ভারত এক। তাদের নিজেদের মধ্যে অনেক দ্বিমত আছে, গন্ডগোল আছে, মারামারি আছে, কিন্তু রাষ্ট্রীয় স্বার্থে কিন্তু সবাই এক। কিন্তু আমরা ভালো জিনিসটার প্র্যাকটিসটা কেন করবো না? আমার বক্তব্য হচ্ছে এখানে ভালো জিনিসটার প্র্যাকটিস বিশ্ব কিন্তু কি করছে, বিশ্ব কিন্তু করছে বেস্ট প্র্যাকটিসের উপর নির্ভর করে কিন্তু আগায় যাচ্ছে। ফিনল্যান্ডের বেস্ট প্র্যাকটিস হাঙ্গেরি ফলো করছে, হাঙ্গেরির বেস্ট প্র্যাকটিস গ্রিস ফলো করছে। তো বেস্ট প্র্যাকটিসটা দিয়ে তো আমরা আগায় যেতে পারি। আসলে তো বেস্ট প্র্যাকটিস করার জন্য কি আসলে কোথা থেকে শুরু হতে হয়? সেটা কি আসলে মাথা থেকে শুরু হতে হয় না গোড়া থেকে শুরু হতে হয়? ওই যে আমার প্রথম প্রশ্নে আমি চলে যাব, প্রথমে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক মানে সংস্কার বা মনস্তাত্ত্বিক যে রিকনস্ট্রাকশনটা, এটা কিন্তু আমাদের প্রয়োজন। রাজনীতিবিদদের কিন্তু আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয় যিনি রাজনীতি করবেন তাকে কিন্তু একটা মিনিমাম, বাংলাদেশের আইনে সংবিধানে যেমন আছে শিক্ষাগত যোগ্যতার কিন্তু কোনো বার মনে হয় নেই, আমি যদি ভুল করে না থাকি। কিন্তু আমার কাছে মনে হয় যিনি পলিটিক্স করবেন উনাকে কিন্তু দেশের রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি সবকিছু সম্পর্কে কিন্তু জ্ঞান রাখতে হবে। কারণ এই জ্ঞানটুকু যদি না রাখে ইনি একটা সমাজকে, একটা দেশকে, একটা দলকে কিভাবে নেতৃত্ব দিবেন? তো এই জায়গাটাকে কিন্তু একটু সংস্কারের প্রয়োজন আছে। তাহলে তো প্রথমেই আমি বলেছিলাম যে মনস্তাত্ত্বিক সংস্কার। তাহলে তো কথা বলতে হয় সেই পারিবারিক শিক্ষার জায়গা থেকেই যেতে হয়। হয়তো কথা আরো বলা যেত, সময় স্বল্পতা আছে। ফরিদুল আলম, আপনার কাছে আসতে চাই যে নতুন যে সরকার, তাদের কাছে জনগণের প্রত্যাশা ব্যাপক, সেই ব্যাপক প্রত্যাশার ভার এবং এই সরকারকে আস্থাও নিয়েছে জনগণ। সেখানে সমালোচনার প্রয়োজনও আছে কিনা, দেখেন কিনা? না, অবশ্যই সরকারের প্রতি তো মানুষের আস্থার কোনো কমতি নেই, কেননা মানুষের মধ্যে যে চাপা ক্ষোভ গত অনেকগুলো বছর ধরে, সেই ক্ষোভের একটি বিস্ফোরণ আমরা দেখলাম ঘটতে। এবং সেই বিস্ফোরণ পরবর্তী সময় যে সরকারটি গঠিত হলে সেই সরকারের উপর জনগণের অনেক প্রত্যাশা রয়েছে।
এবং অবশ্যই সরকারকেও যেটি বুঝতে হবে, জনগণের দিক থেকে কিছু সমালোচনা থাকবে এবং কিছু কিছু ইতিবাচক সমালোচনাকেও সরকারের গ্রহণ করতে হবে। এবং আমাদের মনে রাখতে হবে যে এটি একটি অরাজনৈতিক সরকার, অনির্বাচিত সরকার, এবং এই সরকারটি এমন একটি সময়ের দায়িত্ব গ্রহণ করলো যে সময় জনগণের আকাশ চুম্বী আপনার প্রত্যাশা রয়েছে। সুতরাং এই সমস্ত প্রত্যাশাগুলিকে তাদের ধারণ করে এমন একটি জায়গায় আমরা যেতে, আমরা কোথায় যেতে চাই, সরকারকে সেই জায়গাটিতে চিন্তা করতে হবে আমরা কোথায় যেতে চাই। আমরা মার্কিন যুক্তরাষ্ট্র বা পশ্চিমা উন্নত বিশ্বের মতো কিন্তু একবার রাতারাতি যেতে পারবো না। আমরা যেতে চাই সেরকম একটি জায়গায় যেখানে রাজনৈতিক দলগুলো ভবিষ্যতে সরকার পরিচালনা করবে, এবং যখন সরকারের পতন হবে তখন পরাজিত শক্তি বিজয়ী শক্তিকে কোলাকুলি করবে। এই ধরনের একটি রাজনীতি আমরা অন্তত চাই। আমরা চাই রাজনীতিতে টলারেন্স থাকুক। আমরা কখনো এই জিনিসটি দেখতে চাই না যে একটি সরকারের পতন ঘটবে, সরকার প্রধান থেকে শুরু করে সরকারের যারা সভাসদ ছিল সবাই পালিয়ে বেড়াবেন। এটি আমাদের জন্য একটা জাতীয় লজ্জা, জাতীয় কলঙ্ক। আজকে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে বাংলাদেশ এখনো আলোচিত, কোনো ইতিবাচক কারণে না। কেন আলোচিত? বাংলাদেশের বিভিন্ন নেতা, বিভিন্ন সাবেক মন্ত্রী, বিভিন্ন সাবেক এমপিরা বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজে বেড়াচ্ছেন। এইগুলো আমাদের জন্য ভীষণ লজ্জার বিষয়। আমরা চাই যে ভবিষ্যতে রাজনীতি হবে, নির্বাচন হবে, জয় পরাজয় নির্ধারিত হবে, এবং তার মধ্য দিয়েই কিন্তু রাজনৈতিক দলগুলো তাদের ভবিষ্যৎ যে ব্যর্থতাগুলো আছে, ব্যর্থতাগুলোকে আপনার অতিক্রম করে তারা কিভাবে সামনের দিনগুলোতে আবার জনমুখী হতে পারে সেই জায়গাটিতে যেতে পারে। ভারত আমাদের প্রতিবেশী দেশ, একটি গণতান্ত্রিক দেশ, আমরা ভারতের কাছ থেকে কোনো শিক্ষা নিচ্ছি না। সুতরাং আমরা এটি মনে করি যে বর্তমান যে সরকারটি আছে এই সরকারটি কর্মকাণ্ডের মধ্য দিয়ে আমরা যে কথাগুলো আজকের আলোচনায় আসলো এমনভাবে কাজ করবে, এবং এমন বিষয়গুলো জনগণের সামনে যদি থ্রো করে দেওয়া হয়, জনগণের বোধের জায়গাটিতে আসলে হিট করা, যেন জনগণ রিয়েলাইজ করতে পারে, রাজনৈতিক দলগুলো রিয়েলাইজ করতে পারে যে ভবিষ্যতের রাজনীতি কেমন হবে, এবং এখানে নতুন কোন রাজনৈতিক দল গঠনের বিষয়টি হয়তো সময় বলে দিবে। ডক্টর ফরিদুল আলম, কথা হয়তো আরো বলা যেত, সময়ের স্বল্পতা রয়েছে। নাজমুল আশরাফ, আপনার কাছে আসতে চাই যে সমালোচনার কথা আমি তুললাম এবং সরকারের কাছে যে প্রত্যাশা, সবকিছু মিলিয়ে আসলে গণমাধ্যম কর্মী হিসেবে আপনি কিভাবে, আমরা সরকারের কাছ থেকে একটা স্পষ্ট নির্দেশনা জানতে পারলে ভালো হতো। আলোচনা করতে জনগণ আশ্বস্ত। একটি গণ আন্দোলনের মাধ্যমে এই সরকার গঠিত হয়েছে। এই সরকারের কাছে মানুষের প্রত্যাশা যেমন, সমর্থনও তেমন। কিন্তু কি তারা করবেন, সংস্কার করবেন, যেমন আজকে বিদেশি কূটনীতিকদের কাছে কিছু কিছু এরিয়ার কথা বলেছেন। গতকাল একটা আন্তর্জাতিক সম্মেলনে তিনি ভার্চুয়ালি যুক্ত হয়ে কিছু কথা বলেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণে ওনার বলা উচিত, প্রধান উপদেষ্টার, যে ওনারা এই বিষয়ে এই ধরনের সংস্কার করবেন এবং তার জন্য আনুমানিক এতটুকু সময় লাগবে, তার জন্য কার কার সহযোগিতা লাগবে। এখন আপনি, এই সরকার তো খুবই ছোট আকারের, অনির্বাচিত, আমরা সেগুলো জানি, কিন্তু তারা তো এই রাষ্ট্রকে নিয়েই কাজ করবেন, এই প্রশাসনিক ব্যবস্থা, এই বিচার ব্যবস্থা, এই আইনি ব্যবস্থার মধ্যে কাজ করবেন। কিন্তু রাষ্ট্র তো চলবে রাজনৈতিকভাবে, নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়ায়। তো ওনারা যা কিছু করুন না কেন, সেটা যাতে চলমান এবং বহমান যারা রাখবেন তাদেরকেও সম্পৃক্ত করা দরকার, আনুষ্ঠানিকভাবে তাদের সাথে বসা দরকার, কথা বলা দরকার, সব স্টেক হোল্ডারের সাথে এটা বসা করা দরকার। নিশ্চয়ই সেজন্য সময়েরও কিছুটা প্রয়োজন আছে। আমি শেষ করি যে রাজনৈতিক প্রক্রিয়ার মধ্যেই সবকিছু আসে, ফলে আপনি কি রাজনীতিটাকে শুদ্ধ করতে হবে। আমাদের যে রাজনীতিতে দুর্বৃত্তায়ন ঘটেছে, অর্থনীতিতে দুর্বৃত্তায়ন ঘটেছে, প্রত্যেকটা শ্রেণী পেশার মধ্যে দুর্বৃত্তায়ন ঘটেছে। গত 15 বছরে আপনি আমাকে বলতে পারেন এমন কোন শ্রেণী পেশার মানুষ, এমন কোন পেশা, সরকারি বেসরকারি রাষ্ট্রীয়, এমন কোনো জায়গা আছে যেখানে দুর্বৃত্তায়ন হয় নাই, দলীয়করণ হয় নাই, খারাপ লোকের হাতে চলে যায় নাই, সব কিছু চলে গেছে। এটা থেকে বেরিয়ে আসার চারটিখানি কথা না। এই যে উনি বলছিলেন যে মনস্তাত্ত্বিক পরিবর্তন, এটা তো ভাই সম্ভব না। বাঙালির একটা স্বভাব আছে, বাঙালির কিছু দোষ আছে, কিছু গুণ আছে। এই জাতি দোষে গুণে মিলিয়ে অনেক গুণ আছে, অনেক দোষ আছে। আপনি স্বভাব চরিত্র, মন মানসিকতা, চিন্তা ভাবনা, রুচি, এগুলো পাল্টাতে পারবেন না একদিনে। এটা করতে হবে হচ্ছে নেতৃত্বের পর্যায় থেকে, পাল্টানোর জায়গায় তো আমাদের যেতে হবে নেতৃত্বের পর্যায় থেকে। সেটা রাষ্ট্রের নেতৃত্ব, সরকারের নেতৃত্ব, রাজনৈতিক দলের নেতৃত্ব, বিভিন্ন শ্রেণী পেশার যেসব সংগঠন এবং প্রতিষ্ঠান আছে সেখানকার নেতৃত্ব থেকে শুরু করলে আস্তে আস্তে সেটা নিশ্চয়ই সেটাই আমরা প্রত্যাশা করি, এবং একটি সুন্দর বাংলাদেশ আমরা দেখতে চাই, যেটা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের প্রত্যাশা ছাত্র জনতার। আমাদের স্বাধীন বললে কিন্তু আমাদের 71-এর সেই স্বাধীনতার যুদ্ধ, আমরা ওই জন্য হয়তো আমাদের ছাত্র জনতার দ্বিতীয় স্বাধীন বলেছে, মানে স্বাধীনতা বলে নাই। আপনাদের তিনজনকেই অসংখ্য ধন্যবাদ আমাদের এই আয়োজনে থাকবার জন্য। প্রিয় দর্শক, এই ছিল আজকের আয়োজনে। দেখা হবে আবারও। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, সুন্দর থাকুন এবং ভালো থাকুন।